আমি তানহার মাকে বললাম, আসলে আমি চেয়েছিলাম ব্যাপারটা নিয়ে আমার গার্ডিয়ান এসে আপনার সাথে কথা বলুক, এই জন্য আমি সরাসরি কিছু বলিনি। কথাগুলো বলে আমি নিচের দিকে তাকিয়ে থাকলাম। তখন উনি তানহাকে বললেন, তানহা মা, তুমি ভাত বসাও, ঘরে যা আছে তাই দিয়ে দুপুরের আয়োজন করো, আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আর শোনো, নুডলসটা ওকে দিয়ে যাও, ও ততক্ষণে খেতে থাকুক। এরপর তানহা তার মায়ের কথা মতো নুডলসটা দিয়ে ভিতরে চলে গেল। ওনার কথা শুনে মনে হলো তীরটা একদম জায়গা মতোই লেগেছে। এরপর উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কে কে আছে? আমি তখন বললাম, আমার তেমন কেউ নেই, আমার বাবা আমার দাদার একমাত্র ছেলে ছিলেন, শুধু আমার মামা আছে। উনি বললেন, তাহলে ওনাকে কালকে আসতে বলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কথা বলে আমি জানাবো। এরপর আমি আন্টির ফোন নাম্বারটা নিলাম, উনি আমাকে ফোন নাম্বারটা দিলেন। এরই মধ্যে রান্না বান্না সব কমপ্লিট, খাবো আর কি, রান্নার সুঘ্রাণে তো চারদিকে মোমো করতেছে। আমাকে খাওয়ার জন্য ভিতরে নিয়ে যাওয়া হলো। আমি আর আন্টি বসলাম। আন্টি তখন তানহাকে বসতে বলল, কিন্তু সে প্রথমে রাজি ছিল না। এরপর আন্টি যখন একটু রাগান্বিত হয়ে বললেন, তখন সে আমাদের সাথে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজ আর আমার পিছু পিছু তানহাত বারান্দায় আসেনি। সে হয়তো বা ভেবেছে, যাকে আমি সারা জীবনের জন্য পেতে চলেছি, তার জন্য আর অযথা চোখে পানি কেন ঝরাবো। যেতে যেতে রাস্তার মধ্যে থেকে মামাকে ফোন দিলাম। সালাম বিনিময় করার পর মামা বললেন, তোর মামি তোকে কি যেন বলবে। এরপর বুঝতে পারলাম ফোনটা মামির হাতে চলে গেল। মামি তখন ওই পাশ থেকে কথা বললো, আমিও তার ভালো মন্দ খোঁজ খবর নিলাম। এরপর উনি বললেন, আমি ব্যাপারটা বলতে পারবো না, এই নাও তুমি তোমার নানির সাথে কথা বলো। নানু ফোনটা ধরে প্রথমে আমাকে কিছুক্ষণ বকাঝকা করলেন, আমি নাকি তার খোঁজ খবর নেই না। এরপর বললেন, শোনো, এবার তোমাকে বন্দি করার ব্যবস্থা করতেছি, এরপর দেখি তুমি কিভাবে আমার খোঁজ খবর না নিয়ে থাকতে পারো। নানু, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন নানু বলল, তোমার মামা এবার তোমার শ্বশুর হতে চলছেন। নানুর মুখে এই কথা শুনে আমি কি যে খুশি হয়েছিলাম সেটা আমি বোঝাতে পারবো না। ইচ্ছে করছিল আমি রাস্তার ভিতরে একা একাই নাচি। আমি যখন ক্লাস 1-এ পড়তাম তখন মামার বিয়ে হয়েছিল। তখন যখন মামা বাড়ি যেতাম তখন মামি বলতো, এই যে আমাদের বাড়ি জামাই এসে পড়েছে। আমার মাও বলছিল, আমার মামার যদি কোনো মেয়ে হয় তাহলে তার সাথে আমাকে বিয়ে দিবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিয়ের প্রায় 1 যুগ পেরিয়ে গেছে, তারপরও তাদের কোনো সন্তান হয়নি। অবশেষে আল্লাহর রহমতে তারা বাবা মা হতে যাচ্ছে। তখন নিজেকে সামলে আমি নানুকে জিজ্ঞাসা করলাম, আগে কেন বলনি? মনে মনে ভাবলাম এই খুশির সময় আমি তানহার কথাটা বলেই ফেলি। নানুকে বললাম, নানু একটা কথা বলি। তখন নানু বলল, হ্যাঁ বলো। আমি তখন বললাম, আমি একটা মেয়েকে পছন্দ করি, ও এবার এইচএসসি পরীক্ষা দিবে। ওর মায়ের সাথে আমার কথা হয়েছে, ওর মা বলছে আমার গার্ডিয়ানের সাথে কথা বলতে, তুমি একটু মামাকে বুঝিয়ে বলতে পারবা? তখন নানু বললেন, তা মেয়েটা কেমন, ওর বাবা আছে কি? আমি বললাম, না, মেয়েটা খুবই ভালো, দেখতেও সুন্দর। নানু তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি ওর সাথে আমাকে একটু কথা বলিয়ে দিতে পারবা? তখন আমি চুপ করে থাকলাম। আমার চুপ করে থাকা দেখে নানু বলল, কি হয়েছে তোমার, কিছু বলছো না যে? আমি তখন বললাম, নানু একটা কথা তোমাকে বলিনি, সেটা হচ্ছে মেয়েটি আসলে বোবা, ও কোনো কথাই বলতে পারে না। তখন নানু বলল, মেয়েটি না হয় বোবা, তুমিও কি বোবা? তুমি যদি তাকে পছন্দ করে থাকো তাহলে এত আমতা আমতা করে কথা বলছো কেন? সবকিছু খোলাখুলি বলো। ফোনের ওপাশ থেকে মামা বলতেছে, কে বোবা, কি হয়েছে? তখন আমাকে লাইনে রেখে নানু মামাকে সবকিছু বলল যে, দেখ না, রিয়াদ একটা মেয়েকে পছন্দ করেছে, মেয়েটা নাকি কথা বলতে পারে না, মেয়েটির মায়ের সাথেও কথা হয়েছে, এখন শুধু তোকে ভয়ে বলতে পারছে না। এরকম বোকা কেউ কি হয় বলতো? ও বিয়ে করবে, বউয়ের সাথে ওই থাকবে, আমাদের সাথে পারমিশন নেওয়ার কি আছে? আমাদের কাজ তো ওদের শুধু একটু ছায়া দেওয়া। নানু এরপর বলল, আচ্ছা ঠিক আছে, আমি কালকেই তোর মামাকে পাঠিয়ে দিব, কি হবে না হবে কালকেই সব ঠিকঠাক করে ফেলিস, আর এরপর যদি আমার হায়াত থাকে বাকিটুকু আল্লাহর ইচ্ছা। ফোনটা রেখে বাসায় চলে আসলাম। আজ কেমন জানি না মনের ভেতর একটা ভালো লাগা কাজ করছে। নিজেকে কখনো আয়নার সামনে এইভাবে দেখিনি, কখনো দেখিনি যে খোলা চুলে আমাকে কেমন লাগে, জানি না যে আমি রাস্তায় হাঁটলে আমাকে কেমন দেখায়। এসব ভাবতে ভাবতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে গিয়ে ভাবলাম, না, চুলগুলো মনে হয় আমাকে ছোট রাখলে বেশি ভদ্র দেখায়। এরই মধ্যে মামা আমাকে ফোন করে, মামা আমার কাছ থেকে জানতে চায় আমি কখন যাব। তখন তাকে সবকিছু বলে দিই। ওইভাবেই আমি রাতে তারপর মনের খুশিতে ঘুমিয়ে পড়ি। সকালে থেকেই আমার মনটা খুব ফুরফুরে মেজাজে আছে, কারণ থাকবেই না কেন, আজ তো তানহার সাথে আমার বিয়ের পাকাপাকি আলাপ হবে। এরপর আমি রুবিদের বাসায় গেলাম ওকে পড়াতে। রুবি আমাকে দেখে বলতেছে, স্যার আপনাকে তো আজকে জামাই জামাই লাগছে। তখন আমি বললাম, হয়েছে পড়া ফাঁকি দেওয়ার জন্য এসব পাম দিতে হবে না আমাকে, পড়তে বসো। পড়তে পড়তে রুবির মা আসলো, এসে আমাকে দেখে বলতেছে, কি ব্যাপার রিয়াদ, তোমাকে দেখে মনে হচ্ছে কোথাও যাবে। তখন আমি তাকে বললাম, হ্যাঁ আন্টি, আমি এক জায়গায় যাব। সে বলল, কোথায় যাবে? আমি তখন বললাম, আজকে একটা মেয়ে দেখতে যাব। তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন, মেয়েটিকে? আমি তখন বললাম, আপনি ওনাকে চিনেন? তখন উনি অবাক হয়ে গেলেন, আমি চিনি, কে তাহলে? আমি তাকে বললাম, আপনাদের বাসায় যে 2 মাসের মতো ছিল তানহা, ও। তখন আন্টি বললেন, আসলে ও তো বোবা, তুমি তাহলে কিভাবে এই ডিসিশনটা নিলে? আমি তাকে বললাম, আসলে আল্লাহর সৃষ্টি অনেকে কানা, ল্যাংড়া, বোবা, অনেক কিছু আছে, কিন্তু এতে কি তাদের কোনো হাত আছে? সবই তো আল্লাহর ইচ্ছা, তাই না? আর আমি জানি মানুষের বাহ্যিক সৌন্দর্য কখনোই মানুষকে সন্তুষ্টি করতে পারে না। মানুষকে মূলত সন্তুষ্টি করে মানুষের মনের ভিতরকার সৌন্দর্য, যেটা আমি ওর মধ্যে পেয়েছি। আমি যদি তানহাকে পাই তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।
তখন আন্টি বললেন, একটা কথা বলি শোনো, তানহা আসলে খুব ভালো একটা মেয়ে, আমি চাই তোমরা দুজনে খুব ভালো থাকো, তুমি একটু বসো, আমি আসতেছি। এই কথা বলে উনি ভিতরের দিকে চলে গেলেন। একটু পর উনি আসলেন, ওনার হাতে একটা খাম ছিল, খামটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নাও এগুলো। আমি বললাম কি? তখন বলল টাকা। আমি বললাম আমার তো মাস এখনো শেষ হয়নি। তখন উনি বললেন, আমি যদি তোমার মা হতাম তাহলে কি তুমি এটা ফিরিয়ে দিতে? আমি আর কিছু না বলে টাকাটা নিয়ে নিলাম। নিয়ে যখন চলে আসবো তখন উনি পিছন থেকে আবার আমাকে ডাক দিলেন, দিয়ে বললেন, যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি কালকেও এসো না, 2টা দিন তুমি ছুটি কাটাও, আর কি কি হলো না হলো আমাকে তুমি জানিও। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর আমি ফুটপাত দিয়ে হাঁটছি। রাস্তার ডানে বামে আর সামনে পেছনে কাউকেই দেখা যাচ্ছে না, পুরো রাস্তা ফাঁকা। এরপর আমি টাকাটা গুনে নিলাম, দেখি সেখানে পাক্কা 10,000 টাকা। হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ তুমি সত্যিই মহান, তোমার আসলে তুলনা হয় না। এভাবে ভাবতে ভাবতে পরে মামাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম সিএনজি দিয়ে চলে আসুক। আমাদের বাড়ি থেকে এখানে আসতে প্রায় 1.5-2 ঘন্টা দূরত্ব। মামাও চলে আসলো। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়লো তানহাদের বাড়িতে তো কথাটা বলা হয়নি। এরপর ওর মাকে আমি ফোন দিলাম, আসসালামু আলাইকুম আন্টি, আমি রিয়াদ বলছি। আন্টি, আমার মামা খুব কাছাকাছি চলে আসছে, আমাদের যেতে আর প্রায় আধা ঘন্টা মতো সময় লাগবে। তখন আন্টি সালাম নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে এসো। উনি তখন ফোনটা কেটে দিলেন, মনে হলো ব্যস্ত আছে, কারণ এরকম গতানুগতিক কথা ছাড়া উনি হয়তো আরেকটু কথা বাড়াতেন। সেদিন আর কথা না বাড়িয়ে ফোনটা রেখে দিলেন। এরই মধ্যে আমার মামাও চলে আসলো। রিক্সা থেকে নামতেই যে আমি রিক্সার বিল দিতে গেলাম, এই রিক্সার ভাড়াটা দিতে দিলেন না। মুচকি হেসে বলেন, খুব বড় হয়ে গেছিস মনে হয়, তাই না? এত বেশি ভাড়া কিন্তু ভালো না। যাই হোক, এরপর দুজনে হাঁটতে থাকলাম। মামা বলতে লাগলো যে আশেপাশে কি ভালো কোনো মিষ্টি পাওয়া যাবে? তখন আমি তাকে বললাম, ওইরকম তো নাই, কিন্তু সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে নিতে পারো। তারপর উনি বললেন, ওনারা কি খেতে পছন্দ করে কিছু জানিস? আমি তখন বললাম, না মামা, আমি তো কিছু জানি না। মামা তখন বলল, কি যে করিস না তুই, তোর মামিকে যখন আমি দেখতে গিয়েছিলাম তখন তার মায়ের কোন মিষ্টি পছন্দ ছিল সেটা আমি জেনে গিয়েছিলাম। তারপর তার মা নাকি আমাদের নেত্রকোনা মিষ্টি খেতে পছন্দ করতো। 10 কেজি মিষ্টি নিয়ে গেছিলাম, 10 কেজি বালিশ মিষ্টি নিয়ে গেছিলাম। ভাবা যায়? আমার তো তার টার্গেট ছিল মেয়ে যদি পছন্দ হয় সেদিনে বিয়ে করব। বাই চান্স যদি তোর মামিকে বিয়ে পছন্দ না হতো তাহলে তো আমার সবগুলো মিষ্টি টাকাই মাটি হইতো। মামার গল্প শুনতে শুনতে আমরা ফুটপাত ধরে ওই দোকানে এসে পড়লাম। সেখান থেকে মামা 5 কেজির মতো মিষ্টি নিল, সাথে 2 কেজি নিমকিও নিল। সেখান থেকে বেরিয়ে সামনে একটু আসতেই পান সুপারির দোকান থেকে পান সুপারিও নেওয়া হলো। সব কেনাকাটা শেষে আমরা একটা রিক্সায় চড়ে বসলাম। রিক্সা যতই ওদের বাড়ির কাছের দিকে যাচ্ছে ততই আমার বুকের ধরপর বেড়েই যাচ্ছে। দেখতে দেখতে আমরা ওদের বাড়িতে চলে আসলাম। বারান্দায় দেখি তানহার মা দাঁড়িয়ে আছে। আমি সালাম দিলাম, উনি আমাদেরকে সালাম দিয়ে ভিতরে নিয়ে গেলেন। মামা তখন পান সুপারির ব্যাগটা টেবিলে রাখলেন, আমিও মিষ্টিগুলো রাখলাম। এরপর তানহার মা আমাদেরকে ঘরের ভিতর ওয়াশরুম কোথায় আছে, কোন জায়গায় কি আছে সবকিছু দেখিয়ে দিলেন। আসলে বাড়িতে কোনো মেহমান আসলে সবাইকে কোন জায়গায় কি আছে সেটা দেখিয়ে দিলে ভালো হয় আর, কারণ একটা বাসায় যদি কোনো মেহমান আসে তখন তার কাছে ওই যে কোথায় ওয়াশরুম কোথায় কি আছে এটা প্রশ্নটা করা একটু বিব্রতিকর লাগে না? এর চেয়ে ভালো যে প্রথমেই এসে দেখিয়ে নিল যে কোথায় কি আছে, তার প্রয়োজন মতো সে সেটা ব্যবহার করলো। এরপর আন্টি আমাদেরকে পানি এবং শরবত দিলেন। আসলে কেউ বাসায় আসলে প্রথমে তাকে এইভাবে আপ্যায়ন করা উচিত, যে কোনো রিফ্রেশিং একটা জিনিস দিয়ে। এরপর আমার মন তো তানহাকে খুঁজছে, এদিক সেদিক ঘোরাঘুরি করতে আন্টি তখন বলল যে আমার মেয়ে পাশের বাসায় আছে, আপনারা যদি বলেন তাহলে তাকে নিয়ে আসবেন। এর মধ্যে মামা বললেন, আসলে ছেলে মেয়ে যদি দুজন দুজনকে পছন্দ করে তারপর আমরা না হয় কথা বলি। এরপর তানহার মা তানহাকে নিতে অন্য বাসায় চলে গেলেন, নিয়ে অন্য রুমে রেখে আসলেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, তানহা পাশের রুমে আছে, তুমি গিয়ে কথা বলে আসো। আমি তখন ওই রুমে গেলাম। রুমে ঢুকে দেখি তানহা এক সালোয়ার কামিজ পরে বিছানায় বসে আছে। আমি পাশের চেয়ারে বসলাম। আজ কেন জানি না এত লজ্জা লাগছে ওর সামনে। তারপর আমি ওকে বললাম, দেখো আমার কোনো বিষয় তো আমি তোমাকে কিছু লুকাইনি, বা তুমি সবকিছুই জানো, আর কিছু জানতে চাইলে সেটাও বলো। আমি যে তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? তখন সে মাথা নাড়িয়ে বলল হ্যাঁ। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ। এরপর আমি পাশের রুমে চলে আসলাম। মামা আমাকে দেখে বলল কথা শেষ? আমি বললাম হ্যাঁ। তখন মামা তানহার মাকে উদ্দেশ্য করে বলল, দেখুন ওর তো বাবা মা নেই, ছোটবেলা থেকেই ওর সকল দায়িত্ব আমারই, তবে ও কাকে বিয়ে করবে সেই দায়িত্বটা সম্পূর্ণ আমি ওর উপরই ছেড়ে দিয়েছি। মামা তখন বলল, আপনাদের মেয়েকে আমার মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে, আর আমাদের ভাগিনাও আল্লাহর রহমতে সুস্থ সবল আছে, হাত পা আছে, কাজকর্ম করে খেতে পারবে, এই জন্য আমাদের কোনো দাবি দেওয়া নেই। আমাদের কথা এই পর্যন্তই, আপনার যদি কোনো কথা থাকে তাহলে বলুন। আমার কথা শুনে তানহার মা কেঁদে দিলেন, আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, জানি না কত ভাগ্য করে জন্মালে একটা মেয়ের জন্য এমন ভালো সম্বন্ধ আসতে পারে। সত্যি আমার মেয়ে খুব ভাগ্যবতী, আল্লাহর রহমত আছে ওর ওপর, তা না হলে রিয়াদের মতো একটা ভালো ছেলে ওর কপালে জুটতো না। তখন মামা তাকে বললেন, দেখুন সমাজে প্রতিটি মেয়ে কিন্তু তানহা নয়, তবে প্রতিটি ছেলে চাইলেই কিন্তু রিয়াদের মতো হতে পারে। ছেলেরা যদি প্রতিজ্ঞা করে যে হ্যাঁ আমরা আর কখনোই কারো থেকে যৌতুক নিব না, কোনো
মেয়েকে যদি পছন্দ হয় তাহলে অভিভাবকদের মতামত নিয়ে তাদেরকে জীবনসঙ্গী করব। এমনটা চাইলে তো কিন্তু সব ছেলেরাই করতে পারে। যাই হোক, তাহলে ওদের কাবিনের তারিখটা কবে ধার্য করবেন? তানহার মা তখন বলল, আল্লাহ যদি কোনো সমস্যা না দেয় তাহলে আগামী শুক্রবারই ধার্য করা যেতে পারে। মামা বললেন, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যদি কোনো সমস্যা না হয় শুক্রবারে ওদের কাবিনটা সম্পন্ন হবে। তখন তানহার মায়ের চোখের জলের আড়ালে অদ্ভুত এক সুখের হাসি দেখতে পেয়েছিলাম। আপনিও হয়তো এরকম আনন্দ কারো চোখে দেখতে পারবেন যদি সেইভাবে ভাবেন, যদি সেইভাবে নিজেকে তৈরি করেন। বিশ্বাস করুন, কারো মুখে হাসি ফোটানোর মতো সুখ জগতে খুব কমই আছে। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ের আজ 1 বছর পূর্ণ হলো। আমরা খুব সুখে আছি। সবাই দোয়া করবেন।